টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আর একটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমটি তো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, দ্বিতীয় বিষয়টি যেটি আমরা রেখেছি সেটা বেশ কয়েকবার আলোচনা করেছি, কিন্তু তারপরও আজকে বা গতকালকেও অনেকেই গতকালকের অনুষ্ঠান করার পর অনেকেই এবার বলেছেন বিষয়টি নিয়ে কথা বলবার জন্য। সে কারণে যদি সময় থাকে তাহলে সে বিষয়টি নিয়ে কথা বলবো। অর্থাৎ আজকের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই, যখন কোনো ব্যক্তি ইমিগ্রেশন কোর্টে মাস্টার হিয়ারিংয়ের মুখোমুখি হন, তখন তিনি বিচারকের কাছে কী ধরনের রিলিফ বা আইনি প্রতিকার চাইতে পারেন, এটি আমাদের আলোচনার মূল বিষয়। এবং যদি হাতে সময় থাকে, আপনাদের অনুরোধের প্রেক্ষিতে নতুন পাবলিক চার্জ রুল কিভাবে একজন নন সিটিজেন এবং লফুল পার্মানেন্ট রেসিডেন্সের উপর কী ধরনের প্রভাব ফেলতে পারে সেটি নিয়েও আমরা আলোচনা করতে পারি। সে কারণে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু মাস্টার হিয়ারিং থেকে গ্রিন কার্ড ডিপোর্টেশন ঠেকানোর আইনি পথ কী আছে, এটি আমাদের আলোচনার মুখ্য বিষয়। সুপ্রিয় দর্শক, এই দুটো বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কিংবা ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্নই থাক না কেন, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মাহফুজুর রহমান ESQ। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ জানা ভাই, এবং ধন্যবাদ টিবিএন 24 কে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, অনেক ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা আপনি করবেন। তো প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে মাস্টার হিয়ারিং থেকে যে গ্রিন কার্ড এবং ডিপোর্টেশন ঠেকানোর আইনি পথগুলো কি আছে, এই বিষয়ে প্রথম যে প্রশ্নটি আপনাকে আমি করতে চাই, যে আপনাকে ইমিগ্রেশন কোর্টের, এই যে আমরা ইমিগ্রেশন কোর্ট বারবার বলছি, ইমিগ্রেশন কোর্টের যে মাস্টার হিয়ারিং, এই মাস্টার হিয়ারিংটা আসলে কি একটু ব্যাখ্যা করবেন। প্রথমেই একজন ইমিগ্রেন্টকে এই শুনানিতে কেন হাজির হতে হয়, এবং এটি কি চূড়ান্ত শুনানি নাকি পরবর্তী আইনি লড়াইয়ের প্রস্তুতির ধাপ কি না, সেটি একটি প্রশ্ন। আর দ্বিতীয় আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, যাতে আপনি নিরবচ্ছিন্নভাবে আলোচনাটি করতে পারেন, যে মাস্টার হিয়ারিংয়ে একজন রেসপন্ডেন্ট বা অভিযুক্ত ইমিগ্রেন্ট বিচারকের কাছে, জাজের কাছে কি কি ধরনের রিলিফ ফ্রম রিমুভাল চাইতে পারেন, কোন কোন রিলিফ সবচেয়ে বেশি প্রচলিত বলে আপনি মনে করেন, অ্যাটর্নি মাহফুজুর রহমান? ধন্যবাদ রানা ভাই, আজকে একটি খুব চমৎকার বিষয় নিয়ে আসছেন দর্শকদের মাঝে। বিশেষ করে আমি তো বেশ কিছুদিন ধরে নিয়মিত আসছি টিবিএন 24 এবং আমরা আমাদের একটা এপিসোডে আমরা আলাপ করছিলাম যে USCIS আর অ্যাসাইলামের ইন্টারভিউ নেবেন। সো ওই আলোচনায় কিন্তু আমরা বলেছিলাম যে এটা মাস্টার হিয়ারিং এ চলে যাবে। সো এটা একটা বলা যায় একটা ধারাবাহিক আজকে আলোচনার অংশ, এবং পাশাপাশি যারা ইমিগ্রেশন বিষয়ের সাথে সম্পৃক্ত এবং যারা রিমুভাল প্রসিডিংসে আছে অথবা ফিউচারে যাবে, তাদেরকে কিন্তু মাস্টার হিয়ারিং শব্দটার সাথে খুব ফ্যামিলিয়ার হতে হবে, এবং অনেকে ফ্যামিলিয়ার আছেন। এই মাস্টার হিয়ারিংটা সাধারণত ইমিগ্রেশন কোর্টে ইউজ করা হয়। এটা সাধারণত অন্য কোনো কোর্টে, সিভিল ক্রিমিনাল কোর্টে এটা ইউজ করা হয় না। এটাকে আরেকভাবে বলা যেতে পারে, এটা মাস্টার হিয়ারিং অথবা প্রিলিমিনারি হিয়ারিং, যেটা ক্রিমিনাল কোর্টে সাধারণত বলা হয় প্রিলিমিনারি হিয়ারিং, যেমন সিভিল কোর্টে বলা হয় প্রি হিয়ারিং কনফারেন্স। সো এটাও কিন্তু অনেকটা সেরকম, যে মাস্টার হিয়ারিং এটা হচ্ছে ইমিগ্রেশন কোর্টের যে ফার্স্ট হিয়ারিং, ওটার একটা টার্ম হচ্ছে মাস্টার হিয়ারিং। এই মাস্টার হিয়ারিং তখনই হয়ে থাকে যখন কোনো এদেশে যারা নন সিটিজেন আছে, কাউকে যখন রিমুভাল প্রসিডিংসে পালানো হয়। আর রিমুভাল প্রসিডিংসে তখনই পালানো হবে যখন DHS বা US গভর্নমেন্ট যখন কোনো ব্যক্তির
এগেইনস্ট এ চার্জ ফর্ম করবে যে ইমিগ্রেশন ল ভায়োলেশনের চার্জ, যেটাকে আমরা এনটিএ নোটিস অফ অ্যাপিয়ারেন্স বলে থাকি, যেটা আমরা বিগত এপিসোডে আলোচনা করছিলাম যে নোটিস অফ অ্যাপিয়ারেন্সটা কি জিনিস। তো সেটাই হচ্ছে নোটিস অফ অ্যাপিয়ারেন্স। এটা অনেকভাবে একটা নন সিটিজেন অথবা এখানে যারা আনলফুলি প্রেজেন্স আছে তারা এই ডকুমেন্টটা পেতে পারে এনটিএ। তো এটা আগে সংক্ষিপ্তভাবে আলোচনা করি যে এনটিএ কারা পায়। এটা এনটিএ আপনার পেতে পারে সাধারণত যারা এখানে আনলফুলি প্রেজেন্স আছে, কেউ যদি ক্রাইমের সাথে ইনভলভ হয় এবং পাশাপাশি যদি ইমিগ্রেশন এনফোর্সমেন্ট যদি ইনভলভ হয়ে যায়, তখনও তাকে রিমুভ করার জন্য এনটি ইস্যু করতে পারে। আবার যদি কেউ যদি এখানে আনলফুলি প্রেজেন্স হয়, এখন যেটা আমরা শুনি যে আইস তাদেরকে অ্যাপ্রিহেন্ড করছে, ধরছে, যদি এরকম কাউকে আইস পেয়ে থাকে তাকে কিন্তু আইস ওরকম সাথে সাথে কিন্তু প্লেনে তোলার ওরকম কোনো বিধান নাই, তাকে অবশ্যই ডিটেন করুক অথবা ছেড়ে দেখ। এনটিএ নোটিস অফ অ্যাপিয়ারেন্স ইস্যু করবে, ওই এনটিএ তে লেখা থাকবে যে অমুক দিন অমুক কোর্টে হাজির হতে হবে। এটা একটা ক্যাটাগরি গেল। আবার যেটা সচরাচর সবার ক্ষেত্রে হয়ে থাকে, যারা কিনা অ্যাজাইলাম অ্যাপ্লিকেন্ট, যারা ইউএসসিএস এ অ্যাজাইলাম আবেদন করেছে, যাদের ইন্টারভিউ হচ্ছে অথবা ইন্টারভিউ হওয়ার পরে যদি অ্যাজাইলাম অফিস যদি এটা প্রি অ্যাপ্রুভাল না দেয়, তখন রেফারেল হিসাবে ইমিগ্রেশন কোর্টে ওই অ্যাজাইলাম কেসটি ট্রান্সফার করে, তখনও ওই ট্রান্সফারের মাধ্যমটা হচ্ছে এনটিএ নোটিস অফ অ্যাপিয়ারেন্স ইস্যু করে অমুক দিন অমুক ডেট এটা ইস্যু করে থাকে। আর আরো একটা ক্ষেত্রে এনটি ইস্যু হতে পারে যারা কিনা ইউএসসিআইএস এ কোনো বেনিফিট ক্লেম করলো, ফর এক্সাম্পল কেউ অ্যাডজাস্টমেন্ট ক্লেম করলো, আনফরচুনেটলি যদি অ্যাডজাস্টমেন্টটি যদি সাকসেস না হয়, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে এনটি ইস্যু করা থাকে। আবার কিন্তু অনেক ক্ষেত্রে যারা লফুল পার্মানেন্ট রেসিডেন্স গ্রিন কার্ড হোল্ডার, তারাও কিন্তু এনটিএ পেতে পারে। কিভাবে পেতে পারে? যদি ওই লফুল পার্মানেন্ট রেসিডেন্ট যদি কোনো ক্রাইমের সাথে ইনভলভ হয়, যেটা কিনা সিআইএমটি, যেটা ক্রাইম ইনভলভ মোরাল টার্পিটিউড হয়, যেমন থেফট, তারপর বাগদারি, আরো এরকম অনেকগুলো ক্রাইম আছে, ওরকম ক্রাইমের সাথে যদি ইনভলভ হয়, ওই ক্ষেত্রেও কিন্তু গ্রিন কার্ড তারা আপনার ক্যান্সেল করে এনটি ইস্যু করতে পারে। পাশাপাশি অনেকে যারা আবার সিটিজেনশিপ এক্সামে যায়, ওখানেও কিন্তু যদি কোনো ফল্ট ধরা পড়ে, তার গ্রিন কার্ড যদি ইনএডমিসিবল হিসাবে ট্রিট হয়, তখনও কিন্তু তাকে এনটি ইস্যু করতে পারে। তার মানে হচ্ছে আমরা যখন আলাপ করলাম এনটিএ, এখন নেক্সট স্টেপ হচ্ছে এনটিএ যখন পাবে, ওখানে লেখা থাকবে যে অমুক কোর্টে অমুক ডেটে তাকে হাজির হতে হবে। অবশ্যই সেটা মিস করা যাবে না, তাকে লয়ার দিয়ে অথবা নিজে ওই কোর্টে হাজির হতে হবে জাজের সামনে। সো যেটা প্রসিডিউর, যে ক্লায়েন্ট তার লয়ার নিয়ে গিয়ে অথবা ক্লায়েন্টও থাকে, তখন ফার্স্ট জাজে কিন্তু ওই এনটিএটা বের করবে, যে এটাকে বলা হয় নেক্সট হচ্ছে প্লিডিং, যে প্লিড করতে চায় কিনা, যে তার বিরুদ্ধে যে এলিগেশন গুলো আনা হয়েছে সেই এলিগেশন গুলো স্বীকার করে কিনা, এবং যে রিমুভাল চার্জ এনেছে সেই চার্জটা স্বীকার কনসিড করে কিনা। তো এটা এই যে সাধারণত যেটা প্র্যাকটিক্যাল যে বিষয়, অবভিয়াসলি যাদেরকে অ্যাপ্রিহেন্ড করা হয়, আমি যে আলাপ করলাম যে বিভিন্ন ক্যাটাগরির, এই অবশ্যই কোনো না কোনো তাদের ইমিগ্রেশন ল ভায়োলেশন হয়েছে। যদি প্রপারলি যদি গভর্নমেন্ট সেই জিনিসগুলো ওখানে যদি উল্লেখ না করে, অবশ্যই সেটা ডিসপিউট করতে পারে এবং কারেকশন করতে পারে। পাশাপাশি যদি সে এখানে লিগ্যাল না হয়, আনলফুল প্রেজেন্স থাকে, সেক্ষেত্রে কোনো উপায় থাকে না যে হ্যাঁ আমি এখানে কনসিড করি, যে চার্জ এনেছে সেই চার্জটা কনসিড করতে হয়। নেক্সট স্টেপ হচ্ছে আপনার যখন এই জিনিস এই পর্বটা শেষ হয়, এলিগেশন এবং আপনার চার্জ শেষ হওয়ার পরে, তখন নেক্সট স্টেপ হচ্ছে ওকে, যদি ডিপোর্ট করা হয়, কোন দেশে ডিপোর্ট করা হয়। সাধারণত আমরা যারা অ্যাজাইলাম সিকার, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে আপনার রিফিউজ করা হয়, এই আপনার রেসপন্ডেন্ট যারা বিবাদীর পক্ষে থেকে, যে না আমরা কোনো দেশ চাই না। কারণ আমরা যদি স্বীকারই করে ফেলি, তাহলে তো আর ওই যে ফিউচারে যে অ্যাজাইলাম সিক করবে সেটার মেরিট অনেক হালকা হয়ে যায়। সেক্ষেত্রে টেকনিক্যালি সেটা একটু বলা হয় যে আমরা কোনো ডিক্লাইন করা হয়। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট একটা প্রপোজ করা থাকে, তার যে রেসপন্ডেন্টের যে কান্ট্রি অফ অরিজিন অনুযায়ী অথবা সিটিজেনশিপ অনুযায়ী গভর্নমেন্ট একটা কান্ট্রি ডেজিগনেট করে থাকে, যা সেটা উল্লেখ করে দেয় তার রেকর্ডিং। নেক্সট যেটা আপনি যেটা বললেন রানা ভাই, যে কি রিলিফ আস্ক করতে পারে, চাইতে পারে, হ্যাঁ, পর্যায়ে গিয়ে জাজ তখন জিজ্ঞেস করে হোয়াট ইজ ইউর রিলিফ, ওয়াই ইউ আর হিয়ার, অথবা তুমি কি এখন দেশে চলে যেতে চায় কিনা, অথবা এই দেশের ইমিগ্রেশন ল অনুযায়ী কি বেনিফিট ক্লেম করতে পারে।
তো মোস্টলি দেখা যায় যারা কোনো দেশে ফ্রিয়ার থাকে অথবা অ্যাজাইলাম শব্দটা বললে ওকে, তখন অ্যাজাইলাম করলে তখন যা চাইবে যে অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়েছে কিনা অথবা ওপেন কোর্টে তার কোনো কেস আছে কিনা। তো বিশেষ করে যারা রেফারেল হয় ইউএসসিআইএস থেকে সিমিলার কেসটাই আবার পুনরায় জাজের কাছে প্রপারলি সাবমিট করা হয়। তো আমি তাহলে ব্রিফলি বলি যে কি কি একজন ব্যক্তি যারা নন সিটিজেন যখন জাজের সামনে যায় তার সিচুয়েশন অনুযায়ী কি কি রেমেডি সে ক্লেম করতে পারে। তো যেটা বললাম, যদি কারো যদি ফিয়ার থাকে যে কোনো পজিশন থেকে যদি জাজের সামনে যায়, ফর এক্সাম্পল কোনো ক্রাইম করেছে অথবা অ্যাপ্রিহেন্ড হয়েছে ইলিগাল, তার কোনো কেস ছিল না, এখন জাজের কাছে হঠাৎ করে আসলো, কিন্তু দেখা গেলো যে তার হোম কান্ট্রিতে ফিয়ার আছে, আগে কখনো আবেদন করেনি, স্টিল সুযোগ আছে জাজের সামনে সেই আবেদনটি পেশ করা, যেটা অ্যাজাইলাম। এবং অ্যাজাইলাম করতে পারে, অ্যাজাইলামের সাথে কানেক্টেড আরো দুটো রিলিফ কিন্তু ক্লেম করতে পারে। ফর এক্সাম্পল দেখা গেল যে একজন ব্যক্তিকে 4-5 বছর পরে দেশে ইলিগাল থাকার পর ধরলো, ওই ব্যক্তিটির দেশে আসলেই প্রবলেম আছে, তখন 1 বছর পেরিয়ে গেল, সে যদি 1 বছরের বিষয়টি যদি এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সে প্রুভ করতে না পারে, স্টিল তার কাছে উইথহোল্ডিং অফ রিমুভাল এবং ক্যাট কনভেনশনের আন্ডারে কিন্তু উইথহোল্ডিং দাবি করতে পারে। ওগুলো কিন্তু আলাদা রিলিফ হিসেবে ট্রিট করা হয়। ওকে, অ্যাজাইলাম না হলেও উইথহোল্ডিং এবং ক্যাট করতে পারে। সো নেক্সট হচ্ছে ক্ষেত্র বিশেষে। তো আপনি এই যে ক্যাটের কথা বললেন, এক্ষেত্রে আমি একটু প্রশ্ন আপনাকে করতে চাই যে অ্যাসাইলাম, উইথহোল্ডিং অফ রিমুভাল এবং কনভেনশন এগেইনস্ট টর্চার, যেটাকে ক্যাট বললেন, এই 3 ধরনের সুরক্ষার মধ্যে মৌলিক পার্থক্যটা কোথায় আছে এবং কোন পরিস্থিতিতে কোনটি প্রযোজ্য হতে পারে? এটা আপনার যারা ইন জেনারেল যেটা অ্যাসাইলামে যারা কোয়ালিফাই করে, যেটা মনে করেন 1 ইয়ারের একটা বিষয় আছে, 1 বছরের মধ্যে ফাইল করতে হয়। অনেকে যারা 1 বছরের মধ্যে ফাইল করতে পারে না, তখন তারা অ্যাসাইলাম বারে পড়ে যায়, অথবা অন্য কোনো কারণে যে অ্যাসাইলামের যে ডেফিনেশনে যদি সে ফিট না হয়, কিন্তু তার যদি দেশে এরকম যা ফিয়ার থাকে, তখন ওই যে অ্যাসাইলামে ক্লেম, যে একটা এক্সাম্পল দিলাম যে আপনার 1 বছরে যাদের বার হয় তারা অ্যাসাইলামে ডিসকোয়ালিফাই হয়, তখন কিন্তু তারা অল্টারনেটিভলি উইথহোল্ডিং এর জন্য কোয়ালিফাই করতে পারে। সেক্ষেত্রে কিন্তু আবার হাই বার্ডেন প্রুভ করতে হয়, মোর দেন 51% তার চান্সেস দেখাতে হবে যে তার দেশে ফিরে গেলে এরকম সিভিয়ার একটা প্রবলেম হতে পারে, তখন জাজ কিন্তু উইথহোল্ডিং গ্রান্ট করতে পারে। আরো উইথহোল্ডিং দেখা গেল যে একজন ব্যক্তির এমন এক সিরিয়াস পজিশন, সে আসলে কোনো যে স্ট্যাচুটরি যে 5টি গ্রাউন্ড আছে ওই গ্রাউন্ডের সাথে ফিট হয় না, কিন্তু স্টিল তার ফিয়ার আছে, সিরিয়াস কন্ডিশন আছে, তখনও কিন্তু উইথহোল্ডিং কনসিডার করতে পারে। আর যেটা ক্যাট, সেটা হচ্ছে কনভেনশন এগেইনস্ট টর্চার। ইউএস গভর্নমেন্ট কিন্তু সেই যে টর্চার কনভেনশনে সাইন করেছে, আপনার টর্চার কনভেনশনের আর্টিকেল 3 অনুযায়ী কোনো ব্যক্তিকে আপনি যদি টর্চারের 10% সম্ভাবনাও থাকে, ওকে কিন্তু তার হোম কান্ট্রি সেন্ড করতে পারবেন না। টর্চারের বিষয়টা অবশ্যই সরকার থেকে আসতে হবে, যে গভর্নমেন্ট পুলিশ অথবা গভর্নমেন্ট এজেন্সি তাকে টর্চার করতে পারে, 10% সম্ভাবনা আছে। ফর এক্সাম্পল কোনো ব্যক্তি তার হোম কান্ট্রিতে অনেক সময়, দীর্ঘ সময় অবৈধভাবে ডিটেনশন ছিল, আপনার ডিসঅ্যাপিয়ার ছিল, গুম ছিল, তো পালায় চলে আসছে, এখন যদি সে এদেশে অথবা কোনোভাবে অ্যাসাইলামে সে কোয়ালিফাই করে না, কিন্তু স্টিল যে গভর্নমেন্ট এজেন্সি তাকে এখনো খুঁজতেছে, গেলে তাকে আবার সেই আপনার মনে করেন জেলের মধ্যে ভরবে, এরকম যদি সুযোগ থাকে, সে কিন্তু টর্চার কনভেনশন উইথহোল্ডিং ডেফার অ্যাকশন পাবে। সেটা। আর এরপরে যেটা রিলিফ আসতে পারে, যে ক্ষেত্র বিশেষে যে ক্যান্সেলেশন অফ রিমুভাল, এটাও কিন্তু একটা বিগ রিলিফ অনেকের ক্ষেত্রে হয়, যারা কিনা এদেশে 10 ইয়ার্স অবস্থান করে, 10 ইয়ার্স পরে, যেটা আমরা আলাপ করছিলাম আজকে অনুষ্ঠানের প্রথমে, যে এনটিএ 10 বছর থাকার পরে এনটিএটা হাতে পেল। আর পাশাপাশি দেখা গেল যে তার ইউএস সিটিজেন বর্ন চাইল্ড আছে, ইউএস সিটিজেন স্পাউস আছে, প্যারেন্টস আছে, এখন সে কোর্টে গেল জাজের সামনে, কিন্তু ওই যে রিলেটিভস গুলো আছে, গ্রিন কার্ড অথবা ইউএস সিটিজেন, ওই রিলেটিভের মধ্যে মানে বাচ্চাদের ক্ষেত্রে অথবা কোনো একটা মনে করেন যে হেলথ কন্ডিশন অথবা তার প্যারেন্টস এর, যেটা কিনা সে তার থাকা দরকার এখানে, যে এক্সট্রিম হার্ডশিপ দেখাতে হবে, যেটাকে বলে কোয়ালিফাইং রিলেটিভস। ওই বাচ্চা, যেমন দেখা যায় অনেক ক্ষেত্রে যারা ইউএস সিটিজেন বর্ন, আনফরচুনেটলি তারা অটিজমের আক্রান্ত হয়, অথবা অন্য কোনো মেন্টাল ডেভেলপমেন্টের সমস্যা হয়, ফিজিক্যাল ডেভেলপমেন্টের কোনো প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু একটা গুড কেস হতে পারে যে আমার ইউএস সিটিজেনের যে চাইল্ডের যে হেলথ কন্ডিশন, যদি হোম কান্ট্রিতে ব্যাক করে ওই চাইল্ডকে নিয়ে, ওই চাইল্ডটি অ্যাজ এ ইউএস সিটিজেন হিসেবে সিভিয়ার আপনার হার্ডশিপের সম্মুখীন হবে, তখন কিন্তু যে ক্যান্সেলেশন অফ রিমুভাল 42B
এইতে কিন্তু সে রিলিফ ক্লেম করতে পারে ইমিগ্রেশন জাজের কাছে। সেই ক্যান্সেলেশন রিমুভালের মধ্যে কিন্তু আবার আরো দুটো ক্যাটাগরি রয়েছে। একটি হচ্ছে যারা গ্রিন কার্ডধারী, তারা যদি কোনোভাবে এনটিএ ইস্যু হয় এবং যার কিনা 7 ইয়ার্স আমেরিকাতে রেসিডেন্সি আছে, সেও কিন্তু ক্যান্সেলেশন অফ রিমুভাল জন্য আবেদন করতে পারে। ফর এক্সাম্পল, কোন একজন গ্রিন কার্ডধারী যদি দেখা যায় সিআইএমটিতে ইয়ে হলো, প্রবলেমে পড়লো, যে এমন কোন ক্রাইমে পড়লো যেটা কিনা সিআইএমটিতে পড়ে এবং তার গ্রিন কার্ডটি বাতিলের প্রক্রিয়া শুরু হলো, তখনও কিন্তু যদি 7 বছর রেসিডেন্সি থাকে, সে কিন্তু যাদের কাছে ক্যান্সেলেশন অফ রিমুভাল আবেদন করতে পারে যদি কোয়ালিফাইং রিলেটিভস থাকে। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ক্যান্সেলেশন অফ রিমুভালের ক্ষেত্রে বাওয়াতে যারা আপনার কোয়ালিফাই করে, ফর এক্সাম্পল কোন একজন আপনার আনলফুল নন সিটিজেন এদেশে আছে, সে কোনো প্রকার কেসে ছিল না, একজন গ্রিন কার্ডধারী অথবা ইউএস সিটিজেনকে ম্যারি করলো, কোনো প্রকার আবেদনও করেনি, আফটার 3 ইয়ার্স পরে তার সাথে প্রবলেম হলো অথবা সে অ্যাবিউজের শিকার হলো, এবং পাশাপাশি দেখা গেল যে হঠাৎ করে ইমিগ্রেশন জাজের কাছে মাস্টার হিয়ারিং এ গিয়ে পড়লো, তখনও কিন্তু সে অ্যাজ এ রিলিফ হিসাবে 3 ইয়ার্স, ওখানে কিন্তু টাইমটা অনেক কমে যাচ্ছে। যদি কেউ একজন যদি বাওয়াতে কোয়ালিফাই করে এবং রিমুভাল প্রসিডিংসে থাকে, আফটার 3 ইয়ার্স রেসিডেন্স থাকার পরে এন্ট্রি ইস্যু হয়, সেক্ষেত্রে কিন্তু ক্যান্সেলেশন রিমুভাল আবেদন করতে পারে। সেটা কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট। অনেকে এই জিনিসগুলো সচরাচর জানে না এবং অনেক সময় রিলিফগুলো না জানার কারণে তারা কিন্তু আদালতের কাছে সঠিক আপনার অ্যাপ্লিকেশন পেশ করতে পারে না। এরপরে রয়েছে যে অ্যাডজাস্টমেন্ট, যারা কিনা ইউএস সিটিজেন ম্যারি করে I-130 অ্যাপ্রুভ থাকে, সেক্ষেত্রে ইমিগ্রেশন জাজের কাছেও কিন্তু অ্যাডজাস্টমেন্ট দাবি করতে পারে। অল্টারনেটিভলি ওই কেসটি টার্মিনেশন করে ইউএসসিআইসও কিন্তু সে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারে। আর এরপরে রয়েছে ওয়েভার, যারা কিনা অনেক সময় অনেক প্রবলেমে থাকে, বিশেষ করে যারা মনে করেন আমেরিকায় আসে আনম্যারিড চাইল্ড হিসাবে অথবা কোনোভাবে দেখায় ধরা পড়লো যে সে ম্যারিড ছিল, সেক্ষেত্রে কিন্তু একটা ওয়েভার রয়েছে 237A1H। এই ওয়েভারের মাধ্যমে কিন্তু সে তার প্রবলেমটি ওভারকাম করতে পারে, সেটাও কিন্তু একটা রিলিফ হিসেবে কাউন্ট হয়। আর ফাইনালি রয়েছে সিজ ওয়েভার, যারা কিনা স্পেশাল ইমিগ্রেন্ট ফর জুভেনাইল স্ট্যাটাস রয়েছে, তাদের I-360 অ্যাপ্রুভাল রয়েছে এবং তার ভিসা যদি কারেন্ট থাকে, সেক্ষেত্রেও কিন্তু সে তার রিলিফ অ্যাডজাস্টমেন্ট রিলিফ ক্লেম করতে পারে। আশা করি সংক্ষেপে যে একজন ব্যক্তি ইমিগ্রেশন জাজের সামনে দাঁড়ালে কি তার সিচুয়েশন অনুযায়ী রিলিফ ক্লেম করতে পারে, সেগুলো কিন্তু মোটামুটি দর্শকদের মাঝে বোঝাতে পেরেছি মনে হয়। অনেকটা মানে পুরোটাই পরিষ্কার হয়ে গেছে। তারপরেও একটু ছোট্ট প্রশ্ন রাখবো, কারণ অনেক দর্শক আমাদেরকে টেলিফোন করছেন এবং ফেসবুকে অনেক প্রশ্ন আছেন, কারণ অনেক সময়ের অভাবে আমরা নিতে পারি না। আপনি যে কথাগুলো বলবেন ক্যান্সেলেশন অফ রিমুভালের ক্ষেত্রে অনেকগুলো উদাহরণ দিলেন, তারপরেও আপনার কাছে একটু জানতে চাইবো যে কারো বিরুদ্ধে রিমুভাল বা ডিপোর্টেশন প্রসিডিংস শুরু হয়েছে, ধরুন যে শুরু হয়ে গেছে, কিন্তু তার কোনো গুরুতর অপরাধের কোনো রকম রেকর্ড নেই এবং 3 বছরের পর তিনি বছরের পর বছর ট্যাক্স দিয়েছেন, বছরের পর বছর ট্যাক্স দিয়েছেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তার বিরুদ্ধে রিমুভাল বা ডিপোর্টেশন প্রসিডিং শুরু হয়েছে। এইসব বিষয় কি বিচারকের ক্ষেত্রে কোনো রকম ভূমিকা রাখে, বিচারকের ক্ষেত্রে বা বিচারক কি তার বিচার রায়ের ক্ষেত্রে বিবেচনায় আনেন? না, শুধু ট্যাক্স পে করলে সেক্ষেত্রে তার সিচুয়েশন খুব একটা চেঞ্জ হবে না। ইমিগ্রেশন জাজ খুব স্ট্রিক্ট যে রিলিফ কি আছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখন যদি কোনো রিলিফ না থাকে, ইমিগ্রেশন জাজ যদি কাইন্ড হয় অথবা আরেকটি চান্স দিবে, ইউ কাম ব্যাক अगेन এন্ড ব্রিং এনি রিলিফ। জাজ তার বলবে না যে তুমি অ্যাজাইলাম করো, তুমি বিয়ে করো, নাথিং। জাজ তো লিগ্যাল পরামর্শ দিবে না, অবশ্যই তো ওই রেসপন্ডেন্টকে তার লয়ারের সাথে আলাপ করে এবং তার কি রিলিফ আছে অ্যাভেলেবল সেটা তাকে কোর্টের সামনে দিতে হবে। আরেকটি রিলিফের কথা বলতে আপনার মিস হয়েছে, সেটি হচ্ছে ভলান্টারি ডিপার্চার। এই আপনি যে সিচুয়েশনটা বললেন, এই সিচুয়েশনে কিন্তু কোর্ট থেকে অফার করতে পারে, ওকে নাথিং ইউ হ্যাভ, সো ইউ ওয়ান্ট ভলান্টারি ডিপার্চার আর না, মানে নিজ থেকে দেশ থেকে চলে যাবে, থাকলে 60 দিনের একটা অর্ডার দিবে, এটা ভলান্টারি ডিপার্চার। সেক্ষেত্রে রিমুভালের যে বার থাকে 10 ইয়ার্স এর, সে বারটি হয়তো আর থাকবে না ফিউচারে আমেরিকা আসার জন্য।
অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান বিষয়টি ব্যাখ্যা করে দিলে। যদিও আরও 2-4টি প্রশ্ন আমার আছে, যদি সময় পাই নিশ্চয়ই করব, তবে তার আগে আমরা একটু টেলিফোন নেব এবং ফেসবুকে অনেক প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে চাই। সুপ্রিয় দর্শক, প্রথমে আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিশিগান থেকে প্রশ্ন করছিলাম, মোনা। জি আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে আমার ভাইয়ের ওয়াইফকে নিয়ে। জি উনি ইউএস সিটিজেন। ওনার ওয়াইফ ইন্টারভিউ ফেস করছেন ভিসা পোস্ট হওয়ার আগে, তো অলমোস্ট 1 ইয়ার আগে। তো ওনার ভিসাটা রিফিউজ হয়ে যায় ওই টাইমে, তারপরে আর কিছু ওরা জানায় নাই আমাদেরকে। এখন তো ভিসা পৌঁছেছে, বাট আমাদের কি কিছু করতে হবে কিনা, বা আফটার যখন পোস্টটা উঠে যাবে তখন কি আমাদের কিছু নক করতে হবে কিনা ইমিগ্রেশন ঢাকা এমবাসিতে? আপনি অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি একটু লাইনে থাকবেন যদি কোনো পাল্টা প্রশ্ন থাকে। অ্যাটর্নি মাহফুজুর রহমান। অবভিয়াসলি উনিও জানে যে ভিসা পজ চলছে। হ্যাঁ। যারা জানুয়ারি থেকে যাদের ভিসা পেন্ডিং অবস্থায় আছে, এভরিবডি ইনক্লুডেড, যাদের আগের ইন্টারভিউ হয়েছে, কেউই ভিসা পাচ্ছে না এখন এমবিসি থেকে, কারণ ইমিগ্রেন্ট ভিসা পজ রয়েছে। এবং এটার জন্য আমরা ওয়েট করছি রেজাল্ট পাওয়ার জন্য। ক্লিনিক ভার্সেস রুবিও, যেটা আমরা সাউদার্ন ডিস্ট্রিক্টে মামলা চলছে, সবকিছু জমা দেওয়া হয়েছে। বাট ইন্ডিপেন্ডেন্টলি চাইলে কেউ গভর্নমেন্টের এগেইনস্টে সু করতে পারে, যেটা অলরেডি 2টো কেসে কিন্তু সাকসেস আসছে। একটা কিন্তু বাংলাদেশি এক ভদ্রলোক কিন্তু উইন করেছে। তো যে কেউ কিন্তু চাইলে তার লোকাল যে ডিস্ট্রিক্ট কোর্টে আছে গভর্নমেন্ট এগেইনস্টে সু করে কিন্তু তার কিন্তু সরাসরি গভর্নমেন্ট এগেইনস্টে অর্ডার নিয়ে কিন্তু ভিসার ইস্যু করার জন্য আপনার ব্যবস্থা করতে পারে। তো এক্ষেত্রে বা আপনি যেহেতু এই 75 দেশের ভিসার পজের বিষয়টা বললেনই, একজন দর্শক লিখেছেন যে উনি শুনেছেন এই ধরনের, যে আজকে নাকি কোনো রায় হয়েছে, ভিসা পজ উঠে গেছে, এরকম কিছু আপনার কাছে কি কোনো খবর আছে? না, আমার কাছে আসেনি। আমি সকালেও চেক করেছিলাম, এটার কোনো আপডেট আমি দেখতে পাইনি। সঞ্জয় দাস, শিফাত আল আমিন এবং আরেকজন ফোন করেছিলেন, এটি বিষয় জানতে চেয়েছিলেন একজন দর্শক। আসলে এই ধরনের কোনো নিউজ বা এই ধরনের কোনো রায় 75 দেশের ভিসা ইনক্লুডিং বাংলাদেশ সহ কোনো কিছু আমাদের কাছে এই মুহূর্তে উঠে গেছে এমন কোনো খবর নেই। আপনাদের প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, রানা ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। জি জি, আমি কালকে কোয়েশ্চেন টাইপ করছিলাম, তো আমি বুঝতে পারি না, এই জন্য আবার আজকে করতেছি। জি বেসিক্যালি অ্যাসাইলাম গ্রান্ট হওয়ার 1 মাস পরে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো এখন 19 মাস হয়ে গেছে, এখনো কোনো আপডেট নাই। তো এখন কি রিজনেবল টাইম হয়েছে ম্যান্ডামাস করার জন্য? আর ম্যান্ডামাস যদি করি, এটা গভর্নমেন্ট ফিস কিরকম, আর না আরো ওয়েট করে করবো? একটু যদি এখনই বলেন আমাকে কিছু। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। সাধারণত দেখা যাচ্ছে যে এখন বিশেষ করে অ্যাসাইলাম বেস যারা গ্রিন কার্ডের জন্য আবেদন করেছিল, এই সরকার আসার পরে কিন্তু বলা যায় অনেকটা পজের মতোই অবস্থা আছে, ইস্যু করছে না। 30 মাস 35 মাস বলছে, কিন্তু কেউই সদুত্তর পাচ্ছে না। তবে আপনার ম্যান্ডামাস, যেটা উনি অলরেডি জানে যে ম্যান্ডামাস যে গভর্নমেন্ট এগেইনস্ট অর্ডার টু শোকজ করা, সেটি কিন্তু 19-20 মাস হলেই করা যায়, যেটা আনরিজনেবল টাইম হিসাবে কাউন্ট করা হয়। গভর্নমেন্ট এগেইনস্টে অর্ডারটা শোকজ করলে কিন্তু রেজাল্ট আসে 1-2 মাসের মধ্যে, কিন্তু অনেক সময় গ্রিন কার্ড চলে আসে। ফির ব্যাপারে অবশ্যই উনি ওনার অ্যাটর্নির সাথে আলাপ করতে পারে। বাট ম্যান্ডামাস করতে গেলে গভর্নমেন্টের এগেইনস্টে যে ডিস্ট্রিক্ট কোর্টের যে ফি, সেটি হচ্ছে $405, পাশাপাশি সার্ভিসের জন্য যে এক্সপেন্স, সেটাও বেয়ার করতে হয় ক্লায়েন্টকে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, নিশ্চয়ই আজকে আপনার প্রশ্নটির উত্তর পেয়েছেন। রেদানুল আরফিন তাসফির, আপনি বলছেন যে আজকে রায় দিয়েছে, নিউজ পোর্টাল দেখেন আমেরিকান। আপনি একটু দয়া করে লিঙ্কটা আমাকে পাঠান, তাহলে আমরা এখনই হয়তো বলতে পারবো, যদি লিঙ্কটা এখন দেন। এই ধরনের কোনো কিছু আমাদের কাছে এখন পর্যন্ত জানা নেই। অনেক ধন্যবাদ আপনার প্রশ্ন বা আপনার কনসার্নের জন্যে। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমি ফোন দিচ্ছিলাম একটা জিনিস জানার জন্য। জি, যে আমার আম্মুর গ্রিন কার্ডটা মেয়াদ শেষ হয়ে যাবে 2027 মেতে। তো আমি 6 মান্থ আগে অ্যাপ্লাই করতে পারবো? জি ঠিক না? জি।
আরেকটা কোশ্চেন ছিল, সেটা হলো আমার আম্মু তো মেডিকেল নিচ্ছে, সে কোনো সময় ফুড স্ট্যাম্প বা এগুলা কোনো ক্যাশ সিস্টেম নেয়নি, তাকে যদি এখন গ্রিন কার্ড রিনিউর জন্য আবার অ্যাপ্লাই করি কোনো ঝামেলা হতে পারে? অন্য কোনো ক্যাশ অ্যাসিস্ট্যান্স নিচ্ছে না, শুধু মেডিকেডই না নিয়েছে? না, কিচ্ছু না, শুধু মেডিকেল নিচ্ছে। শুধু মেডিকেড নিয়েছে, কোনো সমস্যা হতে পারে কিনা। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। অ্যাটর্নি মাহফুজুর রহমান। যেটা আপনার কনসুলার অফিসে যে পাবলিক চার্জ, আপনি যেটা বলছেন যে পাবলিক চার্জের বিষয়গুলো কিন্তু ওই কারণেই কিন্তু পজটা এসেছে। তবে যখন ভিসা ইস্যু করবে অবশ্যই ওই জিনিসগুলো কনসিডারেশন আসতে পারে, বাট এখনো স্টেট ডিপার্টমেন্ট কনফার্ম করেনি যে কি ধরনের তারা গাইডেন্স, কি ধরনের ক্রাইটেরিয়া তারা আপনার ফলো করবে, যেটা কিনা ইউএসসিআইএস অলরেডি কিন্তু ইস্যু করেছে সেপ্টেম্বর 18 তারিখের পর থেকে। কিন্তু ইউএসসিআইএস এ যে গ্রিন কার্ডের ক্ষেত্রে কিন্তু ওরা যে পাবলিক চার্জের এবং সম্ভাব্য পাবলিক চার্জের কি ধরনের ক্রাইটেরিয়া তারা ফলো করবে সেটা কিন্তু অলরেডি তারা পাবলিশ করে দিয়েছে। অনেক ধন্যবাদ প্রিয়দা। এবং আপনি যেটা নিজেই বললেন 6 মাস আগে আপনার মায়ের গ্রিন কার্ড যে রিনিউ করার জন্য দিতে পারেন, সেটা আপনি নিজেই জানেন, সুতরাং কোনো অসুবিধা নেই আপনার এই ব্যাপারে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমার নাম রোজি। আমার একটা কোশ্চেন ছিল। জি। আমার বোনের মেয়ে স্টুডেন্ট বিষয়ে আসছেন। জি। এখন সে আমেরিকান সিটিজেনকে বিয়ে করতে চাচ্ছে। জি। এখন ওনার ইন্টারভিউটা অ্যাডজাস্টমেন্টটা কি এখানে হবে না তার বাংলাদেশে যেতে হবে, আর হলে কতদিন লাগবে এটাই? অনেক ধন্যবাদ রোজি আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। যদি এদেশে কেউ লফুলি থাকে, যে উনি যেটা বললো যে স্টুডেন্ট ভিসা আসছে, সেক্ষেত্রে যদি ইউএস সিটিজেনকে ম্যারি করে এদেশ থেকেই গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবে, এতে কোনো প্রবলেম হবে না, তাকে দেশে ফেরত যেতে হবে না। তার মানে এখানেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ রোজি আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম, জি। আমি 2022 সালে বর্ডার হয়ে মেক্সিকো দিয়ে ঢুকছি আমেরিকা। জি। আমার সোশ্যাল আর ওয়ার্ক পারমিট আছে। এখন আমি 4 মাসের প্রেগনেন্ট। জি। কিন্তু আমি গত 6 তারিখে দেখলাম যে নাগরিকত্ব, জন্মসূত্র নাগরিকত্ব দিবে না। কিন্তু এটা কতটুকু সঠিক, এটা আমি জানার জন্য ফোন করছি। অনেক ধন্যবাদ মুন্নি আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। আমি মনে মিস করেছি একটা পয়েন্ট। উনি যেটা বলছেন 2012 সালে বর্ডার হয়ে এসছেন, বর্ডার দিয়ে এসছেন, সোশ্যাল আছে, ওনার ওয়ার্ক পারমিটও আছে, উনি 6 মাসের প্রেগনেন্ট এই মুহূর্তে। কিন্তু উনি শুনতে পেয়েছেন যে এখন যারা বাচ্চা হবে তারা, এই বাচ্চারা জন্মগতভাবে সিটিজেনশিপ পাবে না। এটি সত্যি কিনা? এটার যে আপনার আপডেট সেটি হচ্ছে অবভিয়াসলি যেটা আপনার এদেশে চাইল্ড বর্ন হলে যে সবাই যে সিটিজেনশিপ পায়, সেটা কিন্তু 1-1.5 মাস আগেও কিন্তু আপনার সুপ্রিম কোর্ট থেকে এটা কনফার্ম করেছে। কিন্তু পরবর্তীতে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু আরেকটি এক্সিকিউটিভ অর্ডার জারি করেছে। ওতে কিন্তু বলা হয়েছে যারা কিনা যে আপনার বার্থ, আপনার এই চাইল্ড বার্থ শপিং করার জন্য এদেশে আসে ভিজিটর ভিসা অথবা অন্য কোনো ভিসায়, তারা কিন্তু এক্সক্লুড হবে। ওই বাচ্চাদের ক্ষেত্রে তারা সিটিজেনশিপ দিবে না। কিন্তু উনি যেহেতু আনলফুলি এদেশে আসছে, অ্যাসাইলাম সিক করছে, সেক্ষেত্রে ওনার ক্ষেত্রে ওটা আপনার অ্যাপ্লাই করার সুযোগ নাই। সেক্ষেত্রে ওনার চাইল্ড বার্থ হলে কিন্তু অটোমেটিকলি সিটিজেনশিপ পাবে। অনেক ধন্যবাদ মুন্নি। আশা করি আপনি উত্তর পেয়েছেন এবং যে আশঙ্কাটি করছেন এবং যে কারণে আপনি মানসিক দ্বন্দ্বে হয়তো আছেন, সেটি হয়তো এই উত্তর পাওয়ার পরে আপনার কাছ থেকে অনেকটাই দূরে চলে গেছে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই। ওয়া আসসালাম। জি ভাই, আমার কি অ্যাটর্নি সাহেবের কিছু প্রশ্ন ছিল। জি করুন। আমরা 11 বছর হয়ে গেছে এই ইউএসএ তে আসছি। জি, কিভাবে? B1 B2 তে। আচ্ছা। আমি, আমার মেয়ে এবং আমার ওয়াইফ। জি। তো আমরা অ্যাসাইলামে আসছিলাম, আমাদের এখনো কোনো ইন্টারভিউ হয় নাই। জি। আমার একটি বাচ্চা, এই দেশের মেয়ে, আরেকটা মেয়ে হয়েছে। জি। এই মেয়ের বয়স এখন 10 বছর। জি। তো এখন কি আমি ক্যান্সেলেশন অফ রিমুভাল করতে পারবো? আমাদের মেয়ে কোনো হার্ডশিপ ওরকম নাই, বাচ্চা আল্লাহর রহমতে সুস্থ আছে। জি। তো
আমার আর একটা I-140 অ্যাপ্রুভাল আছে, সেটা হচ্ছে আমার এমপ্লয়মেন্ট বেসড আর কি। জি, তো এই ক্ষেত্রে এখন আমি ক্যান্সেলেশন করতে পারবো বা I-140টা কোনো কাজে লাগবে কিনা একটু যদি বলতেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, অ্যাটর্নি মাহফুজুর রহমান। ওনার উত্তরটা দেওয়ার পরে রানা ভাই একটা ইম্পর্টেন্ট খবর দিব, যেটা হোক ওটার জন্য অপেক্ষা করুন। তবে উনি কতদিন হয়েছে আসছে এখানে? 11 বছর। কবে আসছে? 11 বছর 11 B1 বছর। B2 ভিসা এসেছিলেন। জি, আমরা যেটা আলাপ করছিলাম যে ক্যান্সেলেশন রিমুভাল, যে 10 বছর এদেশে থাকার পরে ক্যান্সেলেশন রিমুভালের জন্য আবেদন করতে পারে। এখন যদি ওনার ইন্টারভিউ হয় অ্যাসাইলাম অফিসে এবং ওনাকে যদি ইমিগ্রেশন জাজের কাছে পাঠানো হয় মাস্টার হিয়ারিং এর জন্য, অবশ্যই উনি কোয়ালিফাই করবে। তবে ইন জেনারেল সিচুয়েশনে কিন্তু হার্ড হবে ওনার কেসটি এস্টাবলিশ করার জন্য। অবশ্যই সেটা এক্সট্রিম হার্ডশিপ হতে হবে ওনার চাইল্ডের ক্ষেত্রে। তো অবভিয়াসলি কিন্তু উনি তো বলছেন ওনার নতুন চাইল্ড যেটা এখানে হয়েছে, যেটা জন্ম হয়েছে, সেই ধরনের কোনো হার্ডশিপ নেই। অনেক ক্ষেত্রে আপনার যদি ফেভারেবল কন্ডিশন থাকে, অনেক সময় যে মেন্টাল সাইকোলজিক্যাল ইস্যু নিয়েও কিন্তু ফাইট করা যায়। তবে উনিকে অবশ্যই লয়ারের সাথে কথা বলতে হবে। তবে রানা ভাই, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে জানাতে চাই যে আমাদের বেশ কয়েকজন দর্শক অলরেডি আমাদের দর্শকদের মাঝে বলেছে যে দেয়ার ইজ আ আপডেট 75 কান্ট্রি যে ব্যান। আসলে আমি চেক করলাম যে যেটা আসলেই সেটা যে ঘন্টাখানেক আগে কিন্তু পাবলিশ হয়েছে, যে ম্যানহাটনের যেটা ক্লিনিক যে কেসটি ছিল, যেটা আমরা গত কয়েক মাস ধরে বলছিলাম যে অল ডকুমেন্টস ওয়ার সাবমিটেড, জাস্ট ওয়েটিং ফর দি আপনার ডিসিশন, যেটা জুলাই মাসের লাস্টে যেটা বলেছিলাম, যেটা কিনা এই যে আজকে কিন্তু সেটার একটা ডিসিশন আসছে। পজ কিন্তু আনলফুল হিসেবে ঘোষণা করেছে। এটা কিন্তু ক্লাস অ্যাকশন, দ্যাট মিনস হচ্ছে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। দ্যাট মিনস হচ্ছে আজকে থেকে কিন্তু পজ উঠে গিয়েছে, জাজের কিন্তু অর্ডার এসে গেছে, আনলেস টুমরো গভর্নমেন্ট যদি ফাইল না করে। তো এটা বলবো খুবই ভালো সংবাদ যে পজ উঠে গেছে, এখন ইমিগ্রেন্টরা। তাহলে এই ক্ষেত্রে কনসিকুয়েন্সটা একটু যদি বলেন, যে পজটা উঠে গেল, যাদের ইতোমধ্যে আমাদের ঢাকা এমবাসিতে ইন্টারভিউ হয়ে গেছে, ইন্টারভিউ উত্তীর্ণ হয়েছে, পাশ হয়েছে, তাদেরকে আগামীকাল থেকেই ভিসা ইস্যু হবে, নাকি এটার ক্ষেত্রে আরো দেরি হতে পারে? যেটা করতে হবে, যারা অলরেডি ইন্টারভিউ দিয়েছে তারা কিন্তু সরাসরি এমবাসিতে চিঠি পাঠাতে পারে ভিসা ইস্যুর জন্য। সম্ভবত এমবাসি যেটা করবে, তারা একটা লিংক দিয়ে দিবে যে পুনরায় ইন্টারভিউর জন্য স্কেজুল করার জন্য তারা হয়তো একটা লিংক পাঠাবে, অথবা তারা তখন ইনস্ট্রাকশন দিবে যে পাসপোর্ট দেওয়ার জন্য অথবা অন্য কোনো ডকুমেন্ট যদি এক্সপায়ার হয়ে যায় সেই ডকুমেন্টটি তারা সাবমিট করার জন্য বলবে। তবে এটা খুবই ভালো নিউজ যে এখন পজ উঠে গেছে। আনলেস যদি গভর্নমেন্ট আপিল না করে, আপিল করে যদি সেটা ইনজেকশন না পায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যেতে পারে সেই পজটি উঠে গেছে। গভর্নমেন্টের এই ডিসিশনটি আনলফুল ছিল, এটা ক্লিয়ারলি ম্যানহাটনের যে আপনার কোর্ট থেকে জাজ বার্গাস কিন্তু ডিসিশন দিয়ে দিয়েছে আজকে ঘন্টাখানেক আগে, যেটা অনলাইনে দেখা যাচ্ছে, এটা দেখতে পারেন। তো মানে এই 1 ঘন্টা আগেই এই রায়টি হয়ে গেছে। তো এই রায়টির ক্ষেত্রে যদি গভর্নমেন্ট আপিল করতে চায়, কোন কোর্টে আপিল করবে? সরাসরি সুপ্রিম কোর্টে নাকি অন্য কোর্টে আছে? না, এটা নিয়ম হচ্ছে যে যেটা ফেডারেল যে ডিস্ট্রিক্ট কোর্ট, নেক্সট স্টেজ হচ্ছে একটা সার্কিট কোর্ট। এটা সার্কিট কোর্টে হয়েছে, রাইট? যেহেতু এটা সাউদার্ন ডিস্ট্রিক্টে আছে ম্যানহাটনে যেটা আমাদের সেকেন্ড সার্কিট, ওখানেই আবেদন করতে হবে। আচ্ছা, সরকারকে। তো এক্ষেত্রে আপনি একজন আইন বিশেষজ্ঞ হিসেবে, যেহেতু এই 75 দেশের ভিসা নিয়ে অনেকেই মানসিক একটা যন্ত্রণার মধ্যে রয়ে গেছেন, অনেকেরই ভিসা বন্ধ হয়ে গেছে, ইস্যু হচ্ছে না, অনেক রকমই আছে, তা আপনার কাছে কি মনে হয় যে যদি এই ভিসা সরকার যদি আপিল করে, এটিকে আবার স্থগিত হওয়ার সম্ভাবনা আছে, নাকি আবার এটা ঝুলে যাবে, বা গেলে কতদিনের জন্য যেতে পারে, নাকি এটা আবারও বাতিল হয়ে যেতে পারে? না, যেটা আনলফুল বলেছে যে এই আজকের ডিসিশনও, এবং পাশাপাশি আমরা দেখেছি যে আগের আরো দুটো কোর্টে, যে আপনার সম্ভবত আপনার ম্যাসাচুসেটস এবং রোড আইল্যান্ড কোর্টে, ডিস্ট্রিক্ট কোর্টে, ইন্ডিপেন্ডেন্টলি দুটো কোর্টে কিন্তু সিমিলার টাইপের রায় দিয়েছে। ওদের যে রায়ের যে কোর যে বিষয়টা, সেটি হচ্ছে যে ভিসা যে ইস্যু করার যে আপনার ডাইরেকশন কংগ্রেস থেকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কনসুলার অফিস ডিসাইড করবে কেস টু কেস, যে ওই ব্যক্তিটি আমেরিকা গেলে পাবলিক চার্জের জন্য আপনার রিস্ক হবে কিনা, অথবা তার এনাফ ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে কিনা,
তাকে স্পন্সর করার জন্য, সেটা ভিসা অফিসার ইস্যু করবে, নট লাইক এ এক্সিকিউটিভ ব্রাঞ্চ। প্রেসিডেন্ট তার কলমের খোঁচা দিয়ে কিন্তু সেই জিনিসটাকে সে আপনার ব্যবহার করতে পারে না যে কে ভিসা পাবে কি পাবে না, এবং ইন জেনারেল যে একটা পুরো হোল একটা কান্ট্রিকে তারা ওই ব্যানের আওতা আনতে পারে না। এটাই কিন্তু কোর থিং। তো অবভিয়াসলি যদি উচ্চ আদালতে যায়ও, আমার কাছে মনে হয় যে গভর্নমেন্টের এই যে ব্যান সেটা টিকবে বলে মনে হয় না। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য বা আমাদের সবার জন্য একটা ভালো সুখবর যে ভিসা ব্যান বা পজ যেটা করা হয়েছিল বাংলাদেশ সহ 75টি দেশ, অর্থাৎ এক্ষেত্রে পাবলিক চার্জ, যেটা আমরা গতকালকেও আলোচনা করেছি, পাবলিক চার্জ নেওয়ার অপরাধে বা পাবলিক চার্জ বেশি নেওয়ার কারণে বাংলাদেশের জনগণ প্রায় এখানে যারা আছে 54.8% মানুষ পাবলিক চার্জ নিয়েছিল। সে কারণেই বাংলাদেশের উপরে এই ভিসা পজের খরচটি দেওয়া হয়েছিল অন্য দেশের সাথে। সেটি আজকের সার্কিট কোর্টে, আমাদের সাউদার্ন সার্কিট কোর্টে ম্যানহাটনে এটি এই ভিসা পজটি অবৈধ ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে যদি এটা আপিল হয়, আপিল হবে কিনা আমরা জানি না, বা পরবর্তীতে কি হবে সেটা জানি, কিন্তু এই মুহূর্ত পর্যন্ত এটি একটি বড় ধরনের সুখবর আমাদের সবার জন্য। এটি জনাব রেদওয়ানুল আরফিন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে বিষয়টি আপনারা আমাদেরকে অবহিত করেছেন এবং সেটি আমরা আপনাদের সবাইকে অবহিত করলাম। আমরা একটু আবার টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো দর্শক, কে আছেন টেলিফোনে? জি, আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। আমার নাম আবু বকর সিদ্দিক। জি। আমি নিউ ইয়র্কে থাকি। জি। জি, আমার একটা কথা ছিল, একটা প্রশ্ন ছিল স্যারের কাছে। জি। যে আমার তো সামনে ফাইনাল হিয়ারিং আছে, তো ফাইনাল হিয়ারিং এর সময় এখন থেকে কোর্ট থেকে কি লোক ধরে কিনা, এই জন্য আর কি। ও, মানে ফাইনাল হিয়ারিং এ আপনি যাবেন কি না ভয় পাচ্ছেন, এটাই আর কি। বা না গেলে কি হবে সেটাও তো আপনাকে চিন্তা করতে হবে, অ্যাটর্নি মাহফুজুর রহমান। না, কোর্টের যে যাওয়ার যে একটা ভয়, সেটি কিন্তু এখন আর মানে ভয় পেলে চলবে না, কারণ সরাসরি ডিস্ট্রিক্ট কোর্ট থেকে কিন্তু রায় আসছে যে বিশেষ করে যে নিউ ইয়র্কে, আই থিংক ইজ এ নেশন ওয়াইড, যে ইমিগ্রেশন কোর্ট থেকে আইস কিন্তু আর কাউকে অ্যাপ্রিহেন্ড করতে পারবে না। আমরা এখন কিন্তু দেখা যাচ্ছে যে 80% কেসেস, মাস্টার হিয়ারিং বলেন, ইন্ডিভিজুয়াল হিয়ারিং বলেন, ফাইনাল হিয়ারিং, ওগুলো ইন পার্সন হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু যারা রেসপন্ডেন্ট অ্যাপ্লিকেন্ট তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, আমরাও নিয়ে যাচ্ছি ক্লায়েন্টদেরকে, কোনো সমস্যা হচ্ছে না। তারা ট্রায়াল করে আপনার নিরাপদ ভাবেই কিন্তু কোর্ট থেকে বের হয়ে যাচ্ছে, কাউকে কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে না। অনেক ধন্যবাদ জনাব আবু বকর সিদ্দিক। আশা করি আপনি, যদি উনি যেটা ভয় পাচ্ছেন যদি না যান, তাহলে ওনার কনসিকুয়েন্সটা কি হতে পারে? অবভিয়াসলি না গেলে তো অ্যাবসেন্সিয়া ডিপোর্ট বলা হয়, অ্যাবসেন্সিয়া ওটা ডিপোর্টেশন অর্ডার ইস্যু করে দেবে জাজ। তো সুতরাং আপনার জন্য কিন্তু এটা খুবই খারাপ খবর যদি আপনি অনুপস্থিত থাকেন, যেহেতু এখন আর সরাসরি আইএস কাউকে গ্রেফতার করতে পারবে না। সুতরাং আপনার নির্ধারিত দিনে কোর্টে উপস্থিত হওয়াটাই আপনার জন্য মঙ্গল হবে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। রানা ভাই, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমি সোহেল রানা বলছিলাম। জি। জি। তো আমার এক আত্মীয় আর কি, উনি আসছিল 2 বছর আগে এই দেশে, মানে ওই ভিসা নিয়ে আসছিল। আসার পরে উনি কি ভিসা নিয়ে এসেছিলেন? বিজেপি। জি। এসএলএম করছিল এখানে, এসএলএম করার পরে তার সে দেশে চলে যেতে যাচ্ছে। জি। জি। এখন সে ভিসা নিয়ে আসছে এবং ভিসা হচ্ছে হয়ে গেছে, তারপরে এসএলএম করছে। সে হওয়ার আগে এসএলএম করছে। তো এখন কি এয়ারপোর্টে কি কোনো সমস্যা হইতে পারে? স্বেচ্ছায় সে চলে যেতে চায়, স্বেচ্ছায় যেতে চাচ্ছে সে। আচ্ছা, অনেক ধন্যবাদ সোহেল রানা। অ্যাটর্নি মাহফুজুর রহমান, এটির উত্তর আপনি দিয়েছিলেন, তারপরে বলুন। না, উনি যেটা বলছে যে ওনার কেসটি কোর্টে নাই, যদি দুরকম সিচুয়েশন হতে পারে, যদি স্বেচ্ছায় চলে যেতে চায়, ওনার কেসটি ইউএসসিএস এ পেন্ডিং থাকে, অ্যাসাইলাম কেস, সেটিকে উনি ইচ্ছা করলে লয়ারের মাধ্যমে নিজে একটা উইথড্র অ্যাপ্লিকেশন সাবমিট করে, সিপিবির অ্যাপ রয়েছে, যারা ভলেন্টারি দেশ ত্যাগ করতে চায় সেক্ষেত্রে কিন্তু আবার ফাইন্যান্সিয়াল ইন্টেন্সিভ রয়েছে, $2,600 কিন্তু তারা ক্যাশ অ্যাসিস্ট্যান্স দিচ্ছে, পাশাপাশি টিকেটের ব্যবস্থাও করছে। ওই অ্যাপটাও কিন্তু উনি ইউজ করতে পারে, সেক্ষেত্রে কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট হতে পারে। তো ভলেন্টারি চলে গেলে এতে কোনো ওনার ভয়ের কোনো কারণ নাই, উনি সরাসরি চলে যেতে পারে।
অনেক ধন্যবাদ সোহেল রানা। যেহেতু সে স্বেচ্ছায় চলে যেতে চায়, কোনো সমস্যা নেই এক্ষেত্রে, বরং আরও সুবিধাই আছে তার জন্য। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মোহাম্মদ মোল্লা একটি ফেসবুকে প্রশ্ন রেখেছেন যে এই মুহূর্তে কি সিটিজেনের জন্য আবেদন করা উচিত হবে, আর আবেদন করার কতদিনের মধ্যে ইন্টারভিউ জন্য ডাকতে পারে? খুব সুন্দর প্রশ্ন করেছে। সিটিজেন কিন্তু এখন যারা সিটিজেনশিপে যাচ্ছে, তবে অবশ্যই উনি ওনার ওভারঅল যে ইমিগ্রেশন, যে ওনার যে ইমিগ্রেশনের যে জার্নি, সেটি নিয়ে কোন একজন লয়ারের সাথে আগে আলাপ করতে পারে, ওখান থেকে কিন্তু একটা ডিসিশন পেতে পারে। আর যদি উনি মনে করে যে না এভরিথিং ইজ গুড, ওনার অন্য কোনো প্রকার ওনার কোনো রেকর্ড নাই, সেক্ষেত্রে সিটিজেনশিপে গেলে ওনার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যদি উনি মনে করে যে কোনো রেকর্ড আছে, অবশ্যই কোনো লয়ারের সাথে পরামর্শ করে আবেদন করা বাঞ্ছনীয় হবে। ধরুন কিছুই নেই, একদম খুব প্লেন ক্লিয়ার আছে, সেক্ষেত্রে তাহলে এভরিথিং ইজ গুড। তাহলে আপনার খেয়াল রাখতে হবে যে আপনার যেমন এই সেপ্টেম্বর 18 পরে কিন্তু পাবলিক চার্জের নতুন রুল আসছে, সেক্ষেত্রে অনেক বেশি ওনাকে খেয়াল রাখতে হবে যে উনি কোনো পাবলিক অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে কিনা। যদি কোনো নিয়ে থাকে তাহলে সতর্ক থাকতে হবে সিটিজেনশিপ আবেদনের ক্ষেত্রে। অনেক ধন্যবাদ মোহাম্মদ মোল্লা, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আক্তার আইরিন তিনি বলছেন অ্যাসাইলাম ফি জমা দেওয়ার পর রিসিপ্টটা কি করতে হবে, কাইন্ডলি জানাবেন। যদি অ্যাসাইলাম ওনার কেসটি যদি আপনার ইমিগ্রেশন কোর্টে পেন্ডিং থাকে, অবশ্যই সেই রিসিপ্টটি কিন্তু ইমিগ্রেশন কোর্টে জমা দিতে হবে, না হলে কিন্তু কোর্ট জানবে না যে উনি ফি জমা দিয়েছে। আক্তার আইরিন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আরেকজন বলেছেন আব্দুর রহমান সজেল, তিনি বলছেন হাউ লং উইল বি টেক অ্যাপ্রুভড I-130 F2A ক্যাটাগরি ন্যাশনাল বেনিফিটস সেন্টার বেনিফিশিয়ারি অলসো লিভিং US ন্যাশনাল বেনিফিটস সেন্টার, মানে হাউ লং উইল বি টেক অ্যাপ্রুভড I-130 F2B ক্যাটাগরি, F2A ক্যাটাগরি। বুঝতে পেরেছি, দেখা হচ্ছে গ্রিন কার্ড ধারী তার মাইনর চাইল্ড অথবা স্পাউসের জন্য আবেদন করেছে, তো সেই কেসগুলো কিন্তু বেশ সময় লাগছে, 2.5 বছরের উপরে সময় লাগছে। ওনাকে এটা USS এ কন্টিনিউয়াস ফলো আপ করতে হবে। অনেক ধন্যবাদ সাজেল, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা এই মুহূর্তে অ্যাসাইলাম কেস সফটওয়্যারের ডিপোর্টেড এসব কি আপনারা অনেকেই নানান রকম কথা বলেন, সবগুলো হয়তো পড়তে গেলে একটু সময় লেগে যায়। আয়ান আহমেদ মুন তিনি বলছেন 5 বছর ধরে দেখছি বাংলাদেশ, আজকে অনুষ্ঠান দেখে আমেরিকাতে বসে বসে, যাই হোক আপনি আমাদের অনুষ্ঠান আমেরিকায় বসে দেখছেন, আগে বাংলাদেশে বসে দেখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে, বা আপনি যে আমাদের সঙ্গে সবসময় আছেন এজন্য আপনাকে আবারও ধন্যবাদ দিচ্ছি। আর তেমন কোনো প্রশ্ন মানে উত্তর দেওয়ার মতো ফেসবুকে নেই, তো আপনাকে যে প্রশ্নটি আর একবার একটু করতে চাই, অবশ্য আমাদের হাতে সময় নেই, সময় তো নেই, হ্যাঁ সময়ের দড়িতে বাঁধা, সময় সীমানো টপকানো কঠিন, তাই অনুষ্ঠানটা শেষ করতে হবে। স্মৃতির ক্যানভাসে একটি প্রশ্ন রেখেছেন, একটা কোশ্চেন, স্পেশাল ইমিগ্রেন্ট জুবিনাইল ডেফার্ড অ্যাকশন গ্র্যান্টেড কিন্তু G325 ডিনাইড করেছে, এটা কি কোনো প্রবলেম হবে? আমি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপিল করেছি, রিসিপ্ট লেটার পেলাম, 90 ডেজ হয়েছে, ওয়ার্ক পারমিট পেতে কতদিন লাগতে পারে, কি বলবেন এই ব্যাপারে? না, উনি যদি I-360 ডেফার্ড অ্যাকশন পেয়ে থাকে, ওনাকে আর G325A আর সাবমিট করার দরকার হবে না। যদি ভুলবশত করেও থাকে, ওনার যে অলরেডি যে ডেফার্ড অ্যাকশনের যে অ্যাপ্রুভাল রয়েছে সেটা দিয়ে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবে। ওটা আবেদন করলে 4 থেকে 5 মাসের মধ্যে ওয়ার্ক পারমিটও পেয়ে যাবে। অনেক ধন্যবাদ স্মৃতির ক্যানভাস, কেমন একটি নাম না আপনার, নামটি আসল বাবা মার দেওয়া নামটি রাখলে হতে ভালো হতো। যাই হোক, আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধা, সময় সীমানো টপকানো কঠিন, তাই অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, অনেক ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং সবশেষে যে 75 দেশের ভিসা পজ যে উঠে গেছে বলতে যে রায় হয়েছে, এটার বিরুদ্ধে যেটা দেওয়া হয়েছিল, সেটি একটি ভালো খবর দিয়েছেন। আশা করি আজকের আপনার এই আলোচনা, চমৎকার আলোচনা আমাদেরকে উদ্বুদ্ধ এবং প্রাণিত করেছে।
ধন্যবাদ জানাবাই এবং ধন্যবাদ দর্শক শ্রোতা বৃন্দকে যারা আমাদের অনুষ্ঠানে আজকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, খুব সুখবর একটি, যে 75 দেশের ভিসা পদ যেটি ছিল সেটি আজকে আদালত এটাকে অবৈধ ঘোষণা করেছে। সুতরাং এখন থেকে আমরা ধরে নিতে পারি যদি এটা আপিল না হয় তাহলে এটা কার্যকরী হয়ে যাবে, এবং কার্যকরী হওয়ার সাথে সাথেই যাদের ইন্টারভিউ পাস করেছেন ঢাকা, বিশেষ করে ঢাকা এমবাসিতে বা ঢাকা বাংলাদেশের এমবাসিতে, ইউএস এমবাসিতে, তারা হয়তো খুব শিগগিরই তাদের ভিসাগুলো পেয়ে যাবেন এবং এই স্বপ্নের দেশ আমেরিকায় আসার একটি চমৎকার রাস্তা তৈরি হয়ে যাবে আপনাদের, এবং আপনাদের স্বপ্ন পূরণ হবে। সেই সাথে আমরা মাস্টার হিয়ারিং থেকে গ্রিন কার্ড ডিপোর্টেশন ঠেকানোর আইনি পদগুলো কী আছে মোটামুটিভাবে আমরা আলোচনা করেছি। আশা করি আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।